আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। পার্লামেন্ট ভবনে সমর্থকদের দাঙ্গার ঘটনায় সরাসরি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ভয়াবহ ওই ঘটনার 1 বছর পূর্তির দিনে স্থানীয় সময় বৃহস্পতিবার এ বিষয়ে দেয়া বক্তৃতায় ওই ঘটনার জন্য ট্রাম্পকেই দায়ী করবেন জো বাইডেন। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন, পার্লামেন্টে দেয়া বক্তৃতায় জো বাইডেন তার পূর্বসূরিকে ওই ঘটনার জন্য এককভাবে দায়ী করবেন। জেন সাকি বলেন, সেদিন ক্যাপিটাল ভবনে যা ঘটেছে তার গুরুত্ব তুলে ধরবেন প্রেসিডেন্ট এবং ওই বিশৃঙ্খলা ও হত্যাকাণ্ডের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকেই দায়ী করবেন। ট্রাম্প কিভাবে জাতিকে মিথ্যা বলে বিপথগামী করতে চেয়েছিলেন সেটিও তুলে ধরবেন জো বাইডেন। 2021 সালের 6ই জানুয়ারির ওই ঘটনার পর নিরাপত্তা বাহিনী 725 জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ী হওয়াকে আইনি আনুষ্ঠানিকতা দিতে সেদিন পার্লামেন্টের অধিবেশন বসেছিল। সেদিন উগ্র ট্রাম্প সমর্থকরা পার্লামেন্টে ঢুকে যে তাণ্ডব চালিয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে সেটি একটি কলঙ্কজনক অধ্যায়। ওই ঘটনার পর গণতন্ত্র নিয়ে মার্কিন নাগরিকদের যে গর্ব ছিল তাও অনেকটাই কমে গেছে। এদিকে জো বাইডেনের সিদ্ধান্তের বিষয়ে ট্রাম্পের মুখপাত্র টেলর বুডোভিচ বলেছেন, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই যে বাইডেন জাতিকে আরও বেশি বিভক্ত করার চেষ্টায় দিনটি খরচ করবেন। ঘটনার বর্ষপূর্তির দিনে ডোনাল্ড ট্রাম্প তার ফ্লোরিডা পাম বিচের রিসোর্ট থেকে একটি পাল্টা সংবাদ সম্মেলন করার ঘোষণাও দিয়েছিলেন, যদিও মিডিয়ায় নেতিবাচক কাভারেজের শঙ্কায় সেটি বাতিল করেছেন তিনি। সরকারের পদত্যাগের পরদিন কাজাখস্তানে পুলিশের গুলিতে কয়েক ডজন বিক্ষোভকারী নিহত হয়েছে। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মধ্য এশিয়ার দেশটিতে বিক্ষোভের মুখে বুধবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সহ পুরো মন্ত্রিসভা। এরপর ঘোষণা করা হয় জরুরি অবস্থা, কিন্তু তাতেও বিক্ষোভকারীরা শান্ত হয়নি। বুধবার পুলিশ ও সেনাবাহিনী তাদের উপর ধরপাকড় শুরু করে, আর এ সময় গুলিতে নিহত হয়েছে অনেক বিক্ষোভকারী। দেশের পরিস্থিতি শান্ত রাখতে প্রেসিডেন্ট রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোটের সহযোগিতা চাওয়ার পরই এই ঘটনা ঘটল। কাজাখ পুলিশের মুখপাত্র দেশটির খবর 24 নামের একটি টিভি চ্যানেলকে বলেন, কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাতিতে বৃহস্পতিবার বিক্ষোভকারীরা পুলিশ ও প্রশাসনিক ভবনগুলোতে ঢোকার চেষ্টা করে। তিনি বিক্ষোভকারীদের উগ্রবাদী বাহিনী হিসেবে আখ্যায়িত করেন। ওই পুলিশ কর্মকর্তা কয়েক ডজন হামলাকারীকে দমন করার কথা স্বীকার করেছেন। প্রত্যক্ষদর্শী রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন, সেনারা বিক্ষোভকারীদের দিকে অগ্রসর হওয়ার পরই গুলির শব্দ শোনা গেছে। গুলিতে ঠিক কতজন বিক্ষোভকারী নিহত হয়েছে তা জানা যায়নি, তবে সেই সংখ্যা 100-র আশেপাশে হতে পারে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় অন্তত 8 জন পুলিশ ও সেনা নিহত হয়েছে। এর আগে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবন ও আলমাতির মেয়রের কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। বিক্ষোভের কারণে অনেকগুলো বিমানের ফ্লাইট বন্ধ হয়ে গেছে। কর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করে দেশটির ব্যাংকিং সেক্টরের কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট যোগাযোগ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজাখস্তানে প্যারাট্রপারদের একটি দল পাঠিয়েছে রাশিয়া। রয়টার্সের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রাণঘাতী বিক্ষোভ দমনে এই বাহিনী পাঠিয়েছে মস্কো। প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোটের কাছে সহযোগিতা চাওয়ার পর রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে বিদেশে প্রশিক্ষিত সন্ত্রাসী রয়েছে বলে অভিযোগ করেছেন কাজাখ প্রেসিডেন্ট। সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে আবারও পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তারা। বুধবার পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে সীমান্তে বেড়া নির্মাণ অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর আফগান সীমান্তরক্ষী বাহিনী বলেছে, তারা ডুরান্ড লাইনে বেড়া নির্মাণ করতে দেবে না। যদিও 2 দিন আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বিষয়টি কূটনৈতিকভাবে মীমাংসা করা হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ দফতর ISPR এর পরিচালক মেজর জেনারেল বাবর ইফতেখার বুধবার সীমান্তের বেড়ার সাথে শহীদ সেনাদের রক্ত লেগে আছে উল্লেখ করে বলেন, পরিকল্পনা মতোই এই কাজ এগিয়ে চলবে। পাকিস্তানের এই সেনা কর্মকর্তা আরও বলেন, অবৈধ বাণিজ্য, অনুপ্রবেশ ও নিরাপত্তাগত কারণে সীমান্তে বেড়া নির্মাণ করা হচ্ছে। এতে জনগণকে বিভক্ত করার কিছু নেই, বরং তাদের সুরক্ষা দেওয়ার জন্যই এই ব্যবস্থা। অন্যদিকে তালেবান সরকারের সীমান্তরক্ষী বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার মৌলভী সানাউল্লাহ সঙ্গীন তোলো নিউজকে বলেছেন, তার সরকার কিছুতেই সীমান্তে বেড়া নির্মাণ করতে দেবে না। তিনি বলেন, অতীতে যা করেছে সেটা ভিন্ন কথা, কিন্তু এখন সীমান্তে বেড়া নির্মাণ করতে দেওয়া হবে না। আগের দিন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সাংবাদিকদের বলেছিলেন,
কূটনৈতিক প্রক্রিয়ায় ডুরান্ড লাইনে বেড়া নির্মাণের জটিলতা সমাধান করা হবে। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় বেড়া নির্মাণ না করতে দেওয়ার কথা জানালেন তালেবান কমান্ডার। মৌলভী সানাউল্লাহ আরও জানান, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তারা ৩০টির বেশি সেনা পোস্ট নির্মাণ করতে যাচ্ছেন। কয়েকদিন আগে ডুরান্ড লাইন বরাবর পাক আফগান সীমান্তে বেড়া নির্মাণে পাকিস্তান সেনাবাহিনীকে বাধা দেয় তালেবান। স্থানীয় কিছু গোত্র ও বসতি সীমান্তের দুই পারে ভাগ হয়ে পড়ার কারণে ওই এলাকায় বেড়া নির্মাণে আপত্তি তালেবানের। চীনের উদ্বেগের মধ্যেই নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল অস্ট্রেলিয়া ও জাপান। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যায়িত করে বলেছেন, চীনের সামরিক ও অর্থনৈতিক প্রসারের মুখে ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষা করতে ভূমিকা রাখবে এই চুক্তি। বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষর করেন মরিসন। রেসিপ্রোকাল এক্সেস এগ্রিমেন্ট নামের এই চুক্তিটি জাপানের এ ধরনের দ্বিতীয় চুক্তি। এর আগে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সাথে ১৯৬০ সালে একটি সামরিক চুক্তি করেছিল জাপান। দীর্ঘ ১ বছরের আলোচনার পর চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বলে জাপানের কিয়েদো নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে। চুক্তির ফলে দেশ দুটি যৌথ সামরিক মহড়া, দুই দেশের সেনাবাহিনীর মান উন্নয়ন ছাড়াও এই অঞ্চলে অস্ত্র চোরাচালান বন্ধ ও দুর্যোগ মোকাবেলায় কাজ করবে। চীনের প্রভাব মোকাবেলায় পূর্ব এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্র অনেক দিন ধরেই মিত্র দেশগুলোকে নিয়ে যে ধারাবাহিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, জাপান ও অস্ট্রেলিয়া এই চুক্তি মূলত তারই ধারাবাহিকতা। উত্তর কোরিয়া জানিয়েছে বুধবার তারা একটি হাইপারসনিক মিসাইল ছুড়েছিল এবং সেটি সফলভাবেই লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে কথা। যদিও আগের দিন সেটি ব্যালিস্টিক মিসাইল ছিল বলে ধারণা করেছিল জাপান ও দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার কোরিয়া উপদ্বীপের পূর্বে সমুদ্রে একটি হাইপারসনিক মিসাইলের পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা সফল হয়েছে। খবরে বলা হয়েছে, মিসাইলটি ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হওয়ায় এর অ্যাকুরেসি অনেক বেশি। এ নিয়ে উত্তর কোরিয়া দ্বিতীয়বার হাইপারসনিক মিসাইলের পরীক্ষা করল বলেও সংবাদ মাধ্যমের প্রতিবেদনের মতো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশ কিভাবে একের পর এক এমন পরীক্ষা চালিয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাইটহুড খেতাব বাতিলের দাবিতে একটি পিটিশনে স্বাক্ষর করেছে ৭ লাখের বেশি মানুষ। ইরাক যুদ্ধের জন্য দায়ী উল্লেখ করে তার খেতাব বাতিলের আবেদন করা হয়েছে। লেবার পার্টির সাবেক এই নেতাকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করে পিটিশনে বলা হয়েছে, তার কোনো সরকারি সম্মাননা পাওয়ার অধিকার নেই। এতে আরও লেখা হয়েছে, টনি ব্লেয়ার ব্রিটিশ সংবিধান ও সামাজিক বন্ধনের এতটাই ক্ষতি করেছেন যে যা মেরামত যোগ্য নয়। বহু সংঘাতে অসংখ্য নির্দোষ বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী তিনি। ১৯৯৭ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার। ২০০৩ সালে ইরাকের সামরিক আগ্রাসনে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রধান সহযোগী ছিলেন তিনি। ওই আগ্রাসনে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত ও পরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সাদ্দাম সরকার গণবিধ্বংসী অস্ত্র মজুত করেছে এমন অজুহাত তুলে ইরাকে সেনা পাঠালেও তেমন ধরনের কোনো অস্ত্র পাওয়া যায়নি। সামরিক অভিযানকে সঠিক প্রমাণ করতে সাদ্দাম হোসেনকে বৈশ্বিক হুমকি হিসেবেও উপস্থাপন করেছিলেন বুশ ও ব্লেয়ার। পশ্চিমাদের চাপিয়ে দেয়া ওই যুদ্ধে নিহত হয়েছে কয়েক লাখ ইরাকি। এরপর দীর্ঘ ১.৫ যুগেও উপসাগরীয় আরব দেশটিতে স্থিতিশীলতা আসেনি। আগামী নির্বাচনে আরেকটি নতুন আসন থেকে ভোট যুদ্ধে নামার ঘোষণা দিয়েছেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য রাশিদা তালিব। মিশিগান অঙ্গরাষ্ট্রের ডেট্রয়েটে আসন পুনর্বিন্যাসের পর তিনি এই ঘোষণা দিয়েছেন। মার্কিন কংগ্রেসের প্রথম ২ মুসলিম নারী এমপির একজন রাশিদা তালিব তার এই সিদ্ধান্তের পর বলেছেন, বর্তমানে তিনি যে জনগণের প্রতিনিধিত্ব করছেন তার ২/৩ ওই নতুন আসনের আওতায় চলে গেছে। এক বিবৃতিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত এই মার্কিন রাজনীতিক বলেছেন, আরও বেশি কমিউনিটির মধ্যে আমাদের কাজগুলো ছড়িয়ে দেওয়ার সুযোগ পেয়ে আমি উল্লসিত। উন্নত জীবনমান, বিশুদ্ধ পানি, সহনীয় খরচে আবাসন ও অর্থনৈতিক সমতা তাদের মাঝে ছড়িয়ে দিতে চাই আমরা। চলতি বছর আদমশুমারির পর মিশিগান অঙ্গরাষ্ট্রে পার্লামেন্টের নিম্নকক্ষের আসন সংখ্যা একটি কমে ১৩টিতে দাঁড়িয়েছে, যে কারণে এই পুনর্বিন্যাস করা হয়েছে। এর ফলে ১৩তম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত রাশিদা আগামী নির্বাচনে ১২তম ডিস্ট্রিক্ট থেকে ভোট যুদ্ধে লড়বেন।
পবিত্র উমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। নতুন নির্দেশনা অনুযায়ী প্রথমবার পবিত্র উমরাহ পালনের অন্তত 10 দিন পর দ্বিতীয়বার উমরাহ পালন করা যাবে। এ নির্দেশনা সব বয়সী মানুষের জন্য। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের টুইটারেও এ নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রথমবার উমরাহ পালন শেষে দ্বিতীয়বার উমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিদের ইটামারনা বা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে আবার আবেদন করতে হবে। 10 দিন পর তাদের উমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। সৌদি আরবে গত মাসে করোনার সংক্রমণ এক লাফে অনেক বেড়ে গেছে। করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে আবার সামাজিক দূরত্বের বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য বাধ্যবাধকতা জারিও করেছে সৌদি আরব। এর সঙ্গে মিলিয়ে মক্কা ও মদিনার পবিত্র 2 মসজিদে একই বিধান চালু করা হয়েছে। এর আগে গত বছর 2 উমরাহ পালনের মধ্যে 15 দিনের বিরতির নিয়ম করা হয়েছিল। আবার করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে 10 দিন বিরতির নতুন নির্দেশনা দেওয়া হলো। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।